বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো মেয়েটার শরীর ভিজিয়ে দিচ্ছে। পাতলা কুর্তির কাপড়টা গায়ে লেপ্টে আছে, তবুও তার কোনো হেলদোল নেই। রাস্তার মাঝ বরাবর বসে মুখে হাত দিয়ে সে এক মনে কেঁদেই চলেছে। কিন্তু তার এই নির্বিকার কান্নাটা বোধ হয় সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার সহ্য হলো না। হঠাৎই মেয়েটার ডান হাতের কবজি চেপে ধরে হ্যাঁচকা টান দিয়ে দাঁড় করালো। মেয়েটা চমকে তাকালো। ছেলেটার রাগে গজগজ করতে করতে বলল, তোর ওই সো-কল্ড বয়ফ্রেন্ডের জন্য আমার সামনে কাঁদবি না। উজান ভাইয়া। উজান গর্জে উঠল, চুপ, একদম চুপ। তোর লজ্জা করে না রোহানি? তুই সেই ছেলের জন্য কাঁদছিস যে ছেলে কিনা নির্বিকার অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির পানি তাকেও ভিজিয়ে দিচ্ছে। সাদা শার্টটা গায়ে লেপ্টে আছে, চুলগুলো ভিজে কপালে এসে পড়েছে। হাত দিয়ে তার ঠেলে পেছনে সরালো। মুখে একরাশ রাগ, চোখ দুটো রক্তবর্ণ, ভ্রুজোড়া কুঁচকে আছে, চোয়াল টাইট। ভিজে গায়ের ওপর তার কাঠামোটা আরও স্পষ্ট। লম্বা হালকা চাপদাড়ি আর তীক্ষ্ণ নাকের নিচে চেপে ধরা ঠোঁট। রাগে ক্ষোভে পুরো শরীরটা আগুন হয়ে আছে। রুহানি কান্না আটকে বলল, তাহলে নাহিদ কেন আমার সাথে প্রেমের অভিনয় করলো? কেন আমায় মিথ্যে প্রতিশ্রুতি দিল? উজান গর্জে উঠল, চুপ, আর একবার ওর নাম মুখে নেবে না। আমি নাহিদকে ভালোবাসি উজান ভাই। ভালোবাসি শব্দটা মুখে আসতে সময় লাগলো ঠিকই, কিন্তু পরের মুহূর্তে তার নরম গালে শক্ত হাতে চর পড়তে দেরি হলো না। চরের ধাক্কায় রুহানি একপাশে হেলে গেল, গাল ঝিমঝিম করে উঠল। স্তব্ধ চোখে তাকালো সে উজানের দিকে। মুখ ফুটে কিছু বলতে গেলে আরেকটা চর এসে লাগলো, এবার তার আরেক গালে। উজান তার হাতের কুনুই ধরে টান দিয়ে বলল, বেশি সাহস হয়ে গেছে তোর, তাই না? কার সামনে কি বলছিস সেই খেয়াল আছে তোর? একে তো প্রেম করেছিস, আবার সামনে এসে বলেছিস ভালোবাসে। ন্যূনতম লজ্জাবোধটুকু গুলে খেয়ে ফেলেছিস দেখছে। এতটা নির্লজ্জ হয়েছিস তুই। মা তোকে বেশি লাই দিয়ে ফেলেছে, তাই না? রুহানি আর কিছু বলতে পারল না। সে জীবনে প্রথমবার মার খেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। সামনে দাঁড়ানো শান্ত মস্তিষ্কের হিসাবী মানুষটা আজ এতটা ক্ষেপে গিয়েছে যে সে তাকে চিনতেই পারছে না। লোকটা তার খালাতো ভাই, বড় খালার মেজো ছেলে। কিন্তু সে একটা কথা বুঝতে পারছে না, উজান ভাইয়া এখানে কি করে এলো। এবার ভয় বাড়তে শুরু করলো তার মনে। ভাইয়া যদি বাড়িতে কিছু বলে দেয়, আজকের ব্যাপারে যদি খালামণিকে বলে দেয়, তাহলে তো তার মান সম্মান সব চলে যাবে। সে সদ্য ছ্যাঁকা খাওয়া কষ্টটা ভুলে গেল নিমিষেই। তার মনে এখন ভয় লাগতে শুরু করলো উজান ভাইয়াকে নিয়ে। সে এসেছিল এখানে ছোট্ট একটি কাজে, কিন্তু হঠাৎ করেই এমন এক দৃশ্য চোখে পড়ে গেল যা তার বুকের ভেতরটা এক ঝটকায় উল্টে পাল্টে দিল। তার বয়ফ্রেন্ড নাহিদ অন্য একটা মেয়ের সাথে ঘুরছে, তাও হাতে হাত দিয়ে। প্রথমে বিশ্বাসই করতে পারেনি সে। সামনে গিয়ে প্রশ্ন করতেই বেরিয়ে এলো নির্মম সত্যি। নাহিদের আসলে আগে থেকেই একটা গার্লফ্রেন্ড আছে, এবং সেই মেয়ের সাথেই তার বিয়ে ঠিক হয়ে আছে। রুহানির সাথে সে যা করেছে তা ছিল নিছক প্রতিশোধ, এক নির্মম প্রতারণা। কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে নাইম নামের এক ছেলের প্রবল বিরক্তির শিকার হয়েছিল সে। ছেলেটি বারবার প্রেমপত্র দিত, নানা ছলচাতুরিতে তার মন পাওয়ার চেষ্টা করত। একদিন রাস্তায় লোকজনের ভিড়ে হঠাৎই নাইম তাকে প্রকাশ্যে প্রপোজ করে বসে। ক্ষোভে আর হতবাক হয়ে সেদিন রুহানি নিজেকে আর সামলে রাখতে পারেনি। সকলের সামনে সে নাইমকে এক চর বসিয়ে দেয়। ঘটনাটা চুপি চুপি পৌঁছে যায় নাইমের বড় ভাই নাহিদের কানে, এবং সেখান থেকেই শুরু হয় এক নিষ্ঠুর প্রতিশোধ পর্ব। নাহিদ কৌশলে রুহানির জীবনে প্রবেশ করে। মায়াবী ভাষা, কমল আচরণ আর ধৈর্য ধরে গড়া এক সাজানো প্রেমের গল্প। ধীরে ধীরে রুহানি সত্যি সত্যি ভালোবেসে ফেলে নাহিদকে, বিশ্বাস করে তার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি। কিন্তু এগুলো আসলে ছিল নিছক অভিনয়। এত সব জানতে পেরে সে এই মাঝ রাস্তায় বসে কান্না শুরু করেছিল, কিন্তু এখন সেই কষ্ট তাকে আর ছুঁতে পারছে না। তার হাঁটু কাঁপতে শুরু করলো ভয়ে। রুহানির ভয় সত্যি প্রমাণিত হলো। উজান এসে তার মাকে সব জানিয়ে দিল। বড় খালা হামিদা তাকে খুব বকা দিল। সে কোনো প্রতিবাদ করল না, চুপচাপ শুনে গেল। আসলে এটা তার প্রাপ্যই ছিল। সবার এত আদরের থাকার পরেও কেন সে এমন একটা ভুল কাজ করতে গেল, তাও একটা খচ্চরের সাথে। সে ছোট থেকে বড় খালা হামিদার কাছেই বড় হয়েছে। ছোট থাকতে মা মারা গিয়েছিল। সে আর তার বোন হাসি তার বাবার কাছেই ছিল।
বড় বোন হাসির বিয়ে হয়ে গেলে সে একদম একা হয়ে পড়ে। মা মারা যাওয়ার পর বাবা ছন্নছাড়া হয়ে গিয়েছিল। নেশা করে বেড়াতো, কোনো কাজ কাম করতো না, অনেক রাত করে বাড়ি ফিরত, যার কারণে সে একা থাকতে পারতো না বাসায়। পরবর্তীতে হামিদা ৮ বছরের রুহানিকে নিজের কাছে নিয়ে আসেন। কখনো মায়ের অভাব বুঝতে দেননি তাকে, একদম নিজের মেয়ের মতো করে বড় করেছে তাকে। ৩ ছেলের পর যেন সে একটা মেয়ে পেয়ে গিয়েছিল, আর তাই আজ তার এই ভুলে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তিনি। যাকে হামিদা সবচেয়ে বেশি ভালোবাসে, যে তাকে বুকের মধ্যে জায়গা দিয়ে মানুষ করেছে, তার বিশ্বাসভঙ্গ হামিদা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বকা দেওয়ার সময় কেঁদেও দিয়েছিলেন প্রচুর। রুহানি ঘরে বসে ছটফট করছে, তার মন অস্থির হয়ে আছে, কিছুতেই শান্ত হতে পারছে না। তখন বড় খালা তাকে ঝগড়া করে ঘরে পাঠিয়ে দিয়েছিল। কেঁদেছিলেন তিনি। এই একটা কারণে রুহানি ঠিক থাকতে পারছে না। বড় খালাকে সে অনেক ভালোবাসে। বড় খালা তার এই অপরাধে কষ্ট পেয়েছে, সেটা সে কিছুতেই মানতে পারছে না। বারবার চোখে ভাসছে খালার কান্নারত মুখ। সে তো একবারও ক্ষমা চাইল না। বড় খালা অনেক কষ্ট পেয়েছেন তার কাজে, প্রবল অপরাধবোধে ভুগছে সে। কষ্টে বুকে ব্যথা উঠে যাচ্ছে। রুহানি উঠে দাঁড়ালো। এক্ষুনি যাবে সে খালামনির কাছে, গিয়ে মাপ চাইবে, দরকার হলে পা ধরে ঝুলে থাকবে। তবুও খালামনির মুখে হাসি না দেখে সে ঘরে ফিরবে না। বড় খালার রুমে যাওয়ার সময় দেখা হলো উজানের সাথে। মহাশয় একদম ফিটফাট হয়ে বেরোচ্ছেন। আজ তো শুক্রবার, নিশ্চয়ই বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। একটা মুখ ভেঙচি মারল পেছন থেকে। সব তো এই লোকের জন্যই হয়েছে। কি দরকার ছিল বড় খালার কানে এই খবর দেওয়ার? সে তো এমনিতেও আর এই খচ্চরের কাছে যেত না। এক তো রাস্তায় দাঁড়িয়ে তাকে মারল, আবার খালার কাছেও নালিশ দিল। এই লোকটা আসলে একটা মির্জাফর। তাকে মারল, আবার নালিশও করল। কত বড় খচ্চর বেডা। আরেকবার মুখ ভেঙচি দিয়ে এগিয়ে গেল। বড় খালার দরজার সামনে গিয়ে ভেতরে উকি দিয়ে দেখল হামিদা বেগম বসে খাতা সেলাই করছেন। আস্তে করে রুমে ঢুকে সামনে গিয়ে দাঁড়ালো সে। হামিদা একবারও তাকালো না তার দিকে। এতে ছোট্ট মেয়েটার মন ভেঙে আরও চুরমার হলো। তার খালা তার সাথে কখনো কথা না বলে থাকে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। খালামণি। আস্তে করে ডাক দিল রুহানি। হামিদা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘরে যা, আমি কোনো কথা শুনতে চাই না। এ যাত্রায় ডুকরে কেঁদে উঠল রুহানি। তার খালা কখনো তার সাথে এভাবে কথা বলে না, কখনো মুখ ফিরিয়ে থাকে না। হঠাৎ 2 হাত দিয়ে হামিদার পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলে উঠল, আর এমন ভুল হবে না খালামণি। এইবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। প্রথমবারের শেষবার, এটা সত্যি করে বলছি, আর এমন করব না আমি। এবারের মতো মাফ করে দাও আমায়। হঠাৎ পা ধরাতে চমকে উঠলেন হামিদা। পা ছাড় রুহানি। তুই জানিস তোর এই কাজে কতটা কষ্ট পেয়েছি আমি। তুই আমার মেয়ে, তোকে আমি আমার শিক্ষায় বড় করেছি। তুই কিভাবে এমন একটা কাজ করতে পারলি? তোকে আমি কত বিশ্বাস করতাম জানিস? এবারের মতো মাফ করে দাও খালামণি। আমি মরে গেলেও এমন ভুল আর কখনো করব না। আমি বুঝতে পারিনি, ছোট মানুষ তো না বুঝে কত ভুল করে ফেলে। আমাকে প্রথমবার আর শেষবারের মতো মাফ করে দাও খালামণি। পা ছাড় রুহানি। রুহানি আরও শক্ত করে জড়িয়ে ধরল। আগে বলো মাফ করেছো। হামিদা গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল। আগে পা ছাড়। রুহানি আরও শক্ত করল হাতের বাঁধন। ছল ছল চোখে তাকিয়ে বলল, মাফ করে দাও না খালামণি। আমি সত্যি করে বলছি, আর করব না এমন। আচ্ছা মাফ করলাম, ছাড় এবার। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে একটু হাসো তো দেখি। হামিদা হেসে রুহানিকে উঠিয়ে জড়িয়ে ধরল। আর এমন করিস না মা, এসব ছেলেরা ভালো না। উজানের থেকে শুনেছি ছেলেটা কত খারাপ। যদি তোর কিছু হয়ে যেত, তোর কিছু হয়ে গেলে আমি মরেই যেতাম মা। তুই আমার বোনের শেষ চিহ্ন, তোকে আমি হারাতে পারবো না মা। রুহানি হামিদার বুকে আরও গুটিসুটি হয়ে ঢুকে গেল। আর করব না এমন খালামণি। ডাইনিং টেবিলে খেতে বসেছে বাড়ির ছেলে মেয়েরা। রুহানি ঘুমে ঠুলতে ঠুলতে চেয়ারে এসে বসল। এই বাড়ির একটা নিয়ম আছে, খাওয়ার সময় সবাইকে উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক। প্রথমে বাড়ির কর্তারা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। এখন বসেছে বাড়ির ছেলে মেয়েরা। রুহানি এসে সুমাইয়ার পাশে বসল। এ বাড়ির মেজকর্তা আফতাব হোসাইনের একমাত্র মেয়ে সুমাইয়া আফরিন, আর একমাত্র ছেলে সুমন মাহতাব। সুমাইয়া আর রুহানি একই বয়সের। সুমাইয়ার অন্য পাশে বসা সুমন, সুমাইয়ার থেকে 2 বছরের ছোট সে। তাদের সামনে বসেছে উজান আর
সেজ চাচার ছেলে হাফিজ। উজানের বড় ভাই রায়হান এসে বসলো রুহানির পাশে। খাওয়ার এক পর্যায়ে উদাস মুখে সিঁড়ি বেয়ে নেমে আসলো তুহিন। নেমে এসে উজানের পাশের চেয়ারে বসল। তুহিনকে দেখে রুহানির ভ্রু কুঁচকে গেল। তুহিন ভাইয়ার আজকে কি হয়েছে? এমন উদাস কেন? তুহিন ভাইয়া তো এমন উদাস থাকার মানুষ না। এতক্ষণ ডাইনিংয়ে এসে তার মাথায় কয়েকটা গাট্টা দেওয়ার কথা ছিল তার। আজকে হয়েছে কি তুহিন ভাইয়ার? রুহানি তাকালো উজানের দিকে, যে এক মনে খেয়েই চলেছে। এই মানুষটার সামনে এখন কিছু বলা যাবে না। কিছু বললেই তাকে এখন ঠাস করে এক ধমক দিবে, কারণ দেখাবে। খাওয়ার সময় কথা বলতে হয় না। হঠাৎ মনে পড়ে গেল থাপ্পড়ের কথা। সাথে সাথে গালে ব্যথা করে উঠল তার। মনে হচ্ছে থাপ্পড়ের চোটে দাঁত নড়াচড়া করছে এখনো। বাম হাত অটোমেটিক গালে উঠে আসলো। কি জোরেই না মেরেছিল তাকে। সবার আগে খাওয়া শেষে উজান আর রায়হান উঠে গেল। সুযোগ পেয়ে রুহানি বলে উঠল। এই তুহিন ভাইয়া, তুহিন তার দিকে তাকালে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? উদাসভাবে বলে উঠল তুহিন। কিছু না। রুহানি বুঝল কিছু তো একটা হয়েছেই। তুহিন ভাইয়া কোনোদিনও এমন নিরিবিলি থাকার মানুষ না। রুহানি উঠে এসে তুহিনের পাশে বসল, জিজ্ঞেস করল। ভাবির সাথে কিছু হয়েছে? তুহিন মাথা নাড়ল, বলল, ওর বাড়ির লোকেরা জেনে গিয়েছে আমাদের সম্পর্কের কথা। ওর জন্য ছেলে হচ্ছে, ওকে বিয়ে দিয়ে দিবে বলছে। সুমাইয়া বলে উঠল, তোমার সাথে দিলেই তো হয়। তুমি ছেলে কি দেখতে কম সুন্দর নাকি? বিয়ে যেহেতু দিবে তো তোমার সাথে দিলে সমস্যা কি? রুহানি সম্মতি দিল। হ্যাঁ তাই তো, তোমার সাথে দিলে সমস্যা কি? আমি কোনো চাকরি করি নাই, এটাই আমার সমস্যা। এখন স্টুডেন্ট। তার উপরে সব থেকে বড় কথা, আমরা সমবয়সী। সুমাইয়া বলল, সমবয়সী হয়েছে তো কি হয়েছে? তোমরা যদি দুজন দুজনকে চাও তাতে তাদের সমস্যা কোথায়? রুহানি ভাবনায় পড়ে গেল। সমবয়সী রিলেশনশিপ ব্যক্তিগতভাবে তার পছন্দ না। তার ধারণা এদের সম্পর্ক কখনোই টিকে না, কারণ দুজনই সেম মেন্টালিটি থাকে। কিন্তু তুহিন ভাইয়া আর ইশরাত আপুর দিকে তাকালে তার ধারণাটা একটু ফ্যাকাশে হয়ে আসে, কারণ এরা দুইজন দুইজনকে ছাড়া কিছুই চেনে না। দুইজন একই ইয়ারে পড়াশোনা করে ঠিকই, কিন্তু তুহিন ভাইয়া ইশরাতের থেকে 2 বছরের বড়। তাদের রিলেশন মাত্র 3 মাসের, অথচ এখনোই কেউ কাউকে ছাড়া বাঁচে না। সে ভাবনায় পড়ে গেল, দুইজন তো দুইজনকে ছাড়া কখনোই থাকতে পারবে না। তাহলে এখন কি হবে? সে বলে উঠল, তাহলে তুমি একটা চাকরি করো অথবা উজান ভাইয়ার সাথে তার ব্যবসায় হাত লাগাও, তখন তো কোনো সমস্যা হবে না, তাই না? তুহিন এবারও বলে উঠল, সমস্যাটা চাকরির না, সমস্যাটা আসলে আমি নিজেই। ইসরাতে আব্বু আমাকে পছন্দ করে না। সুমাইয়া বলল, আজব তো, পছন্দ না করার কারণ কি? তুমি কি কোনো দিক থেকে কম নাকি? সেটা ওর বাপের কাছে শোন গিয়ে। সুমাইয়া মুখ ফুলালো। রুহানি বলল, অত টেনশন করো না তো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। বাড়িতে তুহিন ইশরাতের কথা জানিয়েছে। ইশরাতকে নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু তুহিনকে নিয়ে ইশরাতের ফ্যামিলির আপত্তি আছে। তুহিনের বাবা রফিকুল মাহতাব ইশরাতের ফ্যামিলির সাথে কথা বললে সাথে সাথে তারা ফিরিয়ে দেয় তুহিনদের। ইশরাতের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না তুহিন। ইশরাতের ফোন নিয়ে গিয়েছে ওর পরিবার, ভার্সিটিতেও যেতে দিচ্ছে না তাকে। এদিকে তুহিনের অবস্থা খারাপ, তার জন্য খাওয়া নাওয়া ঘুম সব হারাম হয়ে গিয়েছে। উজান জানিয়ে দিয়েছে দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে আসবে। তার ছোট ভাই এভাবে কষ্ট পাবে, সে কিছুতেই সেটা মেনে নিবে না। জীবন একটাই, এক জীবনে মনের মানুষ ছাড়া থাকা যায় নাকি? আজব। তুহিনের ছোট চাচা অভ্রও জানিয়ে দিয়েছে দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে আসবে। তাদের ক্ষমতা কি কম নাকি? সে এখানকার এমপি, তার ওপরে কথা বলা কি মুখের কথা নাকি? সেও দেখে নিবে কিভাবে তার ভাতিজার কাছে তারা মেয়ে না দেয়। রুহানি বুঝে পায় না, ছেলে মেয়ে দুইজন দুইজনকে চায়, তাহলে ফ্যামিলির সমস্যাটা কোথায়? সংসার কি তারা করবে? প্রায় মধ্যরাত, রুহানির ঘুম আসছিল না, তাই ফোন দেখছিল। এমন সময় বাহিরে কারো হাঁটার আওয়াজ পেল। এত রাতে বাহিরে কে? আস্তে করে দরজা খুলে দেখল উজান ছাদের দিকে যাচ্ছে, কানে ফোন ধরা। রুহানির মনে সন্দেহ হলো, এত রাতে ছাদে কি? আবার কানে ফোনও ধরা। উজান ভাইয়া প্রেম টেম করে নাকি? নাক ফুলে উঠল তার প্রেমের 12টা 13টা বাজিয়ে এখন নিজের রাত বেড়াতে প্রেম করে বেড়াচ্ছে। কিন্তু তা তো হবে না বাপু,
আজকে নিজের চোখে দেখে কালকে খালামণির কাছে সব বলবে সে। রুহানিও উজানের পিছন পিছন গেল। ছাদের দরজার পাশে দাঁড়িয়ে দেখলো উজান রেলিংয়ের সাথে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এক হাতে ফোন কানে ধরে রাখা, আর এক হাত ট্রাউজারের পকেটে রাখা। সটান হয়ে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে কথা বলছে, যা কিছুই রুহানির কানে আসছে না। আজব তো, এত আস্তে কথা বলছে কেন? তাকে ধমকানোর সময় তো আকাশ পাতাল এক করে ধমকায়, আর এখন কত আস্তে কথা বলছে। রুহানি কান পাততে পাততে অনেকটা এগিয়ে আসলো। যখন বুঝলো সে বিপদ সীমানার কাছে অনেকটা এগিয়ে এসেছে, দ্রুত পেছনে ফিরে চলে যেতে ধরলেই পেছন থেকে আওয়াজ ভেসে আসলো। হাই, দাঁড়া। উজানের আওয়াজে রুহানির অন্তর আত্মা শুদ্ধ কেঁপে উঠল। নিস্তব্ধ রাতে ফাঁকা ছাদে উজানের আওয়াজে ভারী ভয়ঙ্কর ঠেকল তার কাছে। উজানের ডাক শুনেও রুহানি থামল না, বরং উল্টো ঘুরে দৌড়ে দিতে গিয়ে পা মচকে ধপাস করে পড়ে গেল ছাদের মেঝেতে। তীক্ষ্ণ ব্যথায় মুখ কুঁচকে উঠল তার। উজান এগিয়ে আসলো, ট্রাউজারের পকেটে 2 হাত রেখে শটান হয়ে দাঁড়ালো তার সামনে। রুহানি অসহায়ভাবে তাকালো উজানের দিকে। কি বিপদে পড়ল সে? এমন হবে জানলে জীবনেও আসতো না এখানে। আর তার পাটাও সময় মতো তার সাথে থাকলো না, সময় বুঝে ঠিকই পড়ে গেল। উজান গম্ভীর মুখে বলে উঠল, তুই এখানে কি করছিলি? আমি আমি আসলে আমি আসলে ঘুরতে এসেছিলাম। রুহানি আমতা আমতা করে উঠল। উজান ফোনে সময় দেখে বলল, রাত বাজে 1:30, আর তুই এখন ছাদে ঘুরতে আসছিলি? রুহানি জবাব খুঁজে পেল না। মাথা নিচু করে চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকলো বাঁচার আশায়। উজান বলল, ওঠ। রুহানি উঠে দাঁড়াতে চাইল। উঠতে গিয়ে আবিষ্কার করলো সে উঠতে পারছে না। ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে, টনটন করছে ব্যথায়। সে ব্যথায় কুকড়ে গিয়ে আবারও বসে পড়ল। একবার পা সোজা করার চেষ্টাতেই মুখটা কুঁচকে উঠল যন্ত্রণায়। ডান পায়ের গোড়ালিতে মোচড় খেয়েছে। অসহায়ভাবে তাকালো উজানের দিকে। উজান ভ্রু নাচিয়ে বলল, কি কি হয়েছে? উঠতে পারছিস না? রুহানি মাথা নাড়িয়ে বলে উঠল, পায়ে ব্যথা করছে ভাইয়া, পা সোজা করতেই পারছি না। উজানের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলল। রাত দুপুরে মানুষকে ফলো করলে তো এরকম হবেই। রুহানির মুখটা কাচুমাচু হয়ে গেল। ভয় আর লজ্জায় গলা শুকিয়ে গেল তার। সে আস্তে করে বলল, সরি। আর তার ঠিক পরেই ঘটে গেল অপ্রত্যাশিত কিছু। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই উজান হঠাৎ ঝুঁকে এসে তাকে কোলে তুলে নিল। রুহানি চমকে উঠল, বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। মুহূর্তেই ভারসাম্য বজায় রাখতে তার 2 হাত উঠে গিয়ে উজানের গলায় জড়িয়ে ধরল। চোখ বড় বড় করে তাকালো। উজান হাঁটা দিয়েছে ঘরের দিকে। রুহানিকে ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। শুইয়ে দিয়ে উজান ঘর থেকে বেরিয়ে গেল। রুহানি গলা উঁচিয়ে তাকালো দরজার দিকে। দরজা তো আটকে গেল না। দেখলো উজান আবারও ফিরে এসেছে, হাতে ঔষধের বাক্স। উজান এসে রুহানির পায়ের কাছে বসল। সে রুহানির পা নিজের কোলের ওপর নিল। রুহানি চমকে উঠল। পা সরাতে গেলে উজান চেপে ধরল। কড়া চোখে তাকালো তার দিকে। রুহানি আবারও চুপসে গেল, আর কিছু বলল না। উজান বক্স থেকে ডাইক্লোফেনাক জেল বের করলো। কিছুটা আঙ্গুলে নিয়ে খুব ধীরে ধীরে রুহানির ফুলে ওঠা গোড়ালিতে লাগাতে লাগলো। ওই স্পর্শে কেঁপে উঠল রুহানি। চোখ বন্ধ করে মাথা হেলিয়ে ফেলল বালিশে। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো উজান, বেশি ব্যথা করছে? রুহানি চোখ বন্ধ রেখেই মাথা নাড়ল। উজান বলল, কমে যাবে। প্রায় 1 মাসের মতো তুহিনের সাথে ইশরাতের কোনো যোগাযোগ নেই। তুহিন প্রতিদিন ইশরাতের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এক নজর ইশরাতকে দেখার আশায়। কিন্তু ফলাফল শূন্যই থেকে যায়। ইশরাতের কোনো দেখা পাওয়া যায় না। পাগল প্রায় তুহিন আজকেও ছুটে গিয়েছিল ইশরাতের বাসার সামনে, কিন্তু আজকে যা জানতে পারলো তাতে তার পুরো দুনিয়া থমকে গিয়েছে। ইশরাতের বিয়ে হয়ে গিয়েছে তার বাবারই এক পরিচিত ছেলের সাথে। সেটা আরও 15-20 দিন আগে। ইশরাতকে জোর করে মানসিক চাপ দিয়ে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। কাছে ফোন না থাকায় তুহিনের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি ইশরাত জাহান। তুহিন কিছুক্ষণ কিছুই বুঝে উঠতে পারল না। মাথাটা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। তার সমস্ত বিশ্বাস, ভালোবাসার স্বপ্ন সব যেন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। বাড়িতে এসে চিৎকার করে কাঁদছে। হঠাৎ হামিদা বেগমের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। আম্মা, ঈশ্বরে এনে দাও আম্মা। ঈশ্বরে যারা আমি বাঁচবো না আম্মা। আমার ইস্যু অন্য কারো হতে পারে না আম্মা।
ইস্যু শুধু আমার, ও অন্য কারো হতে পারে না আম্মা। আমি জানি আম্মা, ওরা ঈশ্বরের জোর করে বিয়ে দিছে। আমার ইস্যু শুধু আমারই ভালোবাসা আম্মা। হামিদা বেগম তুহিনকে ছাড়িয়ে বলে উঠল। পাগলামি করিস না তুহিন। ওর বিয়ে হয়ে গিয়েছে অন্য জায়গায়, সে এখন অন্য কারো বউ। তার কথা ভাবাও এখন পাপ। পাপ হলে হোক, তবু আমার ঈশ্বরেই লাগবে। দরকার হলে আমি তো ওরে তুলে নিয়ে আসবো। হামিদা বেগম থমকে উঠলেন। চুপ কর, এটা কেমন ধরনের কথা? অন্যের বউ তুই তুলে আনবি কেন? এখানে তোর কিছু না হলেও ওই মেয়েটার কত কিছু সহ্য করা লাগবে তুই জানিস? তোর কোনো বদনাম হবে না, কিন্তু ওই মেয়েটার সারা জীবন বদনামেই কেটে যাবে। তুহিন নাছরবান্দার মতো বলে উঠল। মানুষের কথায় কেউ কিছু যায় আসে না আম্মা। আমার ওরেই লাগবে। ইস্যু শুধু আমার, ও আমার ভালোবাসা। আমি জানি ও ওইখানে ভালো নেই আম্মা। পাগলামি করিস না তুহিন। তুহিন কেঁদে উঠল আবার। আমি কি অনেকবারও ভুল করেছি আম্মা? ভালোবাসা কি সত্যি কোনো ভুল, যে ভুলের শাস্তি স্বরূপ ইস্যুকে হারাতে হবে? আমার ওরে লাগবে আম্মা। ইস্যুকে এনে দাও আম্মা। ঘরে সকলেই উপস্থিত আছে। সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে রফিকুল মাহতাব। পাশেই বসে আছে দুই ভাই, আফতাব আর রাফিদ। সেজো ভাইয়ের বউ হাফসা ও মেজো ভাইয়ের বউ সুরাইয়াও পাশে দাঁড়িয়ে আছে। সুমন হাফিজ গিয়েছে স্কুলে। সুমাইয়া আর রুহানি দাঁড়িয়ে আছে চাচাদের পিছনে। এখানে নেই শুধু উজান, রায়হান আর ছোট চাচা অভ্র। রুহানির চোখ থেকে গড়িয়ে পড়ছে পানি। সে সহ্য করতে পারছে না তুহিনের কষ্ট। সে একটুও হলেও বোঝে প্রিয় মানুষ হারানোর কষ্ট। এবার রফিকুল মাহতাব বলে উঠলেন। শান্ত হও তুহিন, এভাবে পাগলামি করলে তো আর ইসরাত ফিরে আসবে না, তাই না? যা হওয়ার হয়ে গিয়েছে, সে তো আর বদলানো যাবে না। সে তোমার নিয়তিতে ছিল না, তাই সে তোমার হয়নি। এখন কান্নাকাটি করলে সে আর ফিরে আসবে না। তুহিনের কানে এইসব কোনো কথাই ঢুকছে না। তার একটাই কথা, তার ইস্যুকে এনে দাও। তাদের সম্পর্কের বয়স কম হলেও ভালোবাসা ছিল গভীর সমুদ্রের মতো সীমাহীন। দুইজন দুইজনকে ছাড়া বাঁচবে না। তুহিন নিশ্চিত ইস্যু তাকে ছাড়া ভালো নেই। ওরা হয়তো ইস্যুকে মারছেও। তখন ঘরে ঢুকলো উজান আর অফ্র। তুহিনের খবর শুনেই ওরা সব কাজ বাদ দিয়ে ছুটে এসেছে। উজানকে দেখেই ছুটে আসলো তুহিন, বলে উঠল। ভাইয়া, ঈশ্বর বিয়ে হয়ে গিয়েছে। বলেই কেঁদে উঠল। উজান তুহিনের কাঁধে হাত রাখল। উজান বলে উঠল। সব ঠিক হয়ে যাবে, বাচ্চাদের মতো কাঁদিস না। তুহিন কেঁদেই চলেছে। কিচ্ছু ঠিক হবে না ভাইয়া, কিচ্ছু ঠিক হবে না। সব ঠিক হয়ে যাবে। দরকার হলে ইসরাতকে তুলে নিয়ে আসবো। সবার আগে আমার ভাই, তারপর সব। অভ্র বলে উঠল। আরে বাপ, তুই শান্ত থাক। দরকার হলে আমরা ওকে নিয়ে আসব। বিয়ে হয়েছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। বিয়ে 200টা হোক, তবুও সে তার। রফিকুল মাহতাবের ভ্রু কুঁচকে গেল। মগের মুল্লুক নাকি যে তুলে নিয়ে আসবে? এখন কি সেই পরিস্থিতি আছে? তুহিন নিচে বসে পড়ল, বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তার কান্না দেখে পরিবারের সকলেই স্তব্ধ হয়ে গেল। একটা মানুষকে কতটা না ভালোবাসলে এভাবে কাঁদতে পারে। তার কান্নায় চারিপাশ থমকে গেল। ছেলে হয়ে যদি এভাবে কাঁদতে পারে, তাহলে ইশরাতের কি অবস্থা কে জানে। তুহিনকে উঠিয়ে ঘরে নিয়ে গেল অভ্র। সকলেই আস্তে আস্তে সেখান থেকে প্রস্থান করল। রুহানি দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। সে তুহিনের কান্না দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। তুহিন ভাইকে সে কখনো এভাবে কাঁদতে দেখেনি। তুহিন ভাইয়াকে সে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি। তুহিন ভাইয়া একটা মজার মানুষ, সব সময় হাসি খুশি থাকে। সবাই চলে গেলেও রুহানি থেকে গেল। উজান যাওয়ার সময় রুহানির দিকে তাকালো। সে জিজ্ঞেস করল। পায়ের ব্যথা কমেছে? রুহানি চমকে উঠল, বলল। হ্যাঁ 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 কমেছে। পায়ে ব্যথা নিয়ে নিচে নেমেছিস কেন? যা, ঘরে যা। শেষের কথাটা ধমকে উঠল। রুহানি মাথা নিচু করে চলে গেল। এই লোকটা খালি তাকে ধমকায়, অসহ্য। রাত তখন 12:30। নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারপাশ। বিছানার সঙ্গ ঘেঁষে মেঝেতে হেলান দিয়ে বসে আছে তুহিন। এক হাতে ধরা সিগারেটের আগুন ধীরে ধীরে জ্বলছে। ধোয়ার কুণ্ডলি মিশে যাচ্ছে রাতের নীরবতায়। যে ছেলেটা জীবনে কখন সিগারেট ছুঁয়েও দেখেনি, আজ সেই নিঃশব্দে একটার পর একটা টান দিচ্ছে। আরেকটা সিগারেটে আগুন জ্বালাতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। ফোনে চোখ বুলিয়ে দেখল আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোন ধরল না সে। ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। আবারও বেজে উঠল, আবারও বন্ধ হয়ে গেল।
একের পর এক ফোন এসেই যাচ্ছে। শেষে আর না পেরে রেগে ফোন রিসিভ করে বিশ্রী এক গালি দিতে যাবে, ঠিক তখন ওপাশ থেকে ভেসে আসলো একটা নারী কণ্ঠ, যা চিনতে মোটেও ভুল করল না তুহিন। হ্যালো তুহিন, আমি ইসরাত বলছি। ইশরাতের কণ্ঠ শুনে তুহিন লাফিয়ে উঠে বসে, অস্থির হয়ে পড়ে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে। ইস্যু, ওপাশ থেকে ভেসে আসে ইশরাতের কান্নার আওয়াজ। ইশরাত বলে ওঠে। তুহিন তুহিন, ওরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাইনি, আমাকে অনেক মেরেছে। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে। ইশরাতের কান্নায় তুহিন অস্থির হয়ে পড়ে। কেঁদো না ইস্যু, তুমি কাঁদলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। ইশরাতের কান্না থামেই না, তুহিন ছটফট করতে লাগলো। অনেকক্ষণ ধরে ইশরাত কেঁদেই চলেছে, একপাশে তুহিনও কাঁদছে। আমি তোমাকে ভালোবাসি তুহিন। তুহিন চোখ বুঝে বলে উঠল। আমিও ভালোবাসি। ইশরাত কাঁদতে কাঁদতেই বলে উঠল। আমারে নিয়ে যাও জান, আমি ভালো নেই এখানে, এখানে থাকলে আমি মরে যাব। তুহিন উঠে দাঁড়ালো, ছটফটিয়ে বলে উঠল। আমি আসবো তোমাকে নিতে চান, আমি এক্ষুনি তোমাকে নিতে আসতেছি। না এখন না, তুমি আমাকে কালকে সকালে এখান থেকে নিয়ে যাও। কথা শেষে রেখে দিল ইশরাত। তুহিন সারা ঘর পায়চারি করতে থাকলো। এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে গেল। উজানের ঘরে এসে ডাক দিল। ভাইয়া ঘরে আছো? উজান দরজা খুলে দিল। তুহিনকে এই সময় এখানে দেখে কিছুটা অবাকও হলো। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। তুই এই সময় এখানে কেন? একটা কথা বলার ছিল। উজান দরজা থেকে সরে দাঁড়ালো, বলল। ভেতরে আয়। তুহিন ভেতরে এসে দাঁড়ালো, উত্তেজনায় এক হাতের ওপর এক হাত রেখে কসলাচ্ছে। উজান একবার তাকালো সেদিকে। উজান জিজ্ঞেস করল। কি হচ্ছে? তুহিন জবাব দিল। ইস্যু ফোন দিয়েছিল। কি বলেছে? তুহিন তাকালো উজানের দিকে, চোখে পানি, বলল। ওকে নিয়ে আসতে বলেছে। ইস্যুকে অনেক মেরেছে ওরা। আমার ইস্যু হালুনি ভাইয়া। ইস্যু বলছে ওরে নিয়ে আসতে। বেশ, নিয়ে আস। তুহিন চমকে তাকালো। সে ভাবেনি উজান এত সহজে রাজি হবে। উজান তুহিনের কাঁধে হাত রাখলো, সাহস দিয়ে বলল। ভালোবাসার ঊর্ধ্বে কিছু নেই। তোরা দুজন দুজনকে চাস, এখানে আমরা কেন বাধা দেব? সারা দুনিয়াকে এক সাইডে রেখে কালকে তুই ইস্যুকে তুলে আনবি। কেউ কিছু বললে রুখে দাঁড়াবি। তারপর দেখার জন্য আমি আছি। তুহিনের চোখ ছলছল করে উঠল। এই ভাইয়াটা সবসময় তাকে বোঝে, তার সকল বিপদে সে পাশে থাকে। আচমকা শক্ত করে জড়িয়ে ধরল উজানকে। উজান হেসে উঠল, সেও জড়িয়ে ধরল। কারো কথায় কান দিবি না। তুহিন মাথা নাড়ালো। গলির মোড়ে তুহিন দাঁড়িয়ে আছে ইশরাতের অপেক্ষায়। রাতের ভেতরে এক বিন্দুও ঘুমায়নি সে। সারা রাত অস্থিরভাবে সারা ঘর পায়চারি করেছে। সকাল হতেই চলে এসেছে। মেইন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে উজান। দূর থেকে একটা মেয়েকে আসতে দেখা গেল, কালো বোরকা পরা, কালো নেকাব পরা। তুহিনের চিনতে মোটেও দেরি হলো না এটাকে। তুহিনকে দেখেই দৌড় দেয় ইশরাত। তুহিনও দৌড়ে গিয়েই জড়িয়ে ধরল তাকে। হু হু করে কেঁদে উঠল ইশরাত। শক্ত করে জড়িয়ে ধরল তুহিন। তুহিন বলল। আর কোথাও যেতে দিব না তোমাকে। তোমাকে আমার বুকের ভিতর বন্দি করে রাখবো। ইশরাত কাঁদতে কাঁদতে জবাব দিল। যেতে দিও না, যেতে দিও না। মেইন রাস্তায় উঠতেই উজানের গাড়ি দেখা গেল। গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উজান। উজানকে দেখে ইশরাত মাথা নিচু করে ফেলল। বুকের ভেতরে ভয়রা হামলে পড়ল। যদি তুহিনের পরিবারের কেউ তাকে মেনে না নেয়। ওখান থেকে চলে তো আসলো, এখন এখানে মেনে নিবে তো? তারা গাড়ির সামনে আসতেই উজান সোজা হয়ে দাঁড়ালো। ইশরাত মাথা নিচু করে রয়েছে। ইসরাত, উজানের ডাকে ইশরাত মাথা নিচু করে তাকালো, জবাব দিল। জি ভাইয়া। ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম রিল্যাক্স থাকবে। তহিনার আমি সব সামলে নেব। আমাদের বাড়ির একটা লোকও তোমাকে কটু কথা শোনাবে না। আমাদের আম্মা অনেক ভালো মানুষ। ইশরাতের চোখে জল এসে গেল। ছলছল চোখে তাকালো তুহিনের দিকে। তুহিন মাথা নাড়িয়ে হাসল। ইশরাতও হাসল। উজান ভাইয়ার কথা সে অনেকবার শুনেছে তুহিনের থেকে, কিন্তু কখনো সামনাসামনি দেখেনি। লোকটার নামে সবসময় তুহিন গুণগান করত। আজকে সামনাসামনি দেখে আসলেই বুঝতে পেরেছে তুহিন কেন এত উজান ভাইয়ের পাগল। প্রকাণ্ড এক চর এসে পড়ল তুহিনের গালে। ইশরাত, রুহানি, সুমাইয়া, হামিদা সহ বাড়ির সকলেই চমকে উঠল। মাথা নিচু করে দাঁড়ালো তুহিন। রাগে কাঁপছে রফিকুল মাহতাব। এক পর্যায়ে চেঁচিয়ে উঠলেন। কোন সাহস তুই তাকে এভাবে নিয়ে আসলি?
এখানে তোর কিছু না হলেও এই মেয়েটার কত কিছু সহ্য করতে হবে জানিস। লোকে তোর দিকে আঙুল তুলবে না কারণ তুই একটা ছেলে, কিন্তু এই মেয়েটার দিকে লোকে আঙুল তুলবে কারণ সে একটা মেয়ে। মেজ চাচা আফতাব মাহতাব বললেন। শান্ত হ, চেঁচামেচি করিস না। ছোট মানুষ ভুল করে ফেলেছে। রফিকুল মাহতাব এবার দ্বিগুণ চেঁচিয়ে উঠলেন। ছোট মানুষ ভুল করে ফেলেছে? কোন দিক দিয়ে ছোট মানুষ মনে হয় একে? 25 বছরের ছেলেকে তোমার ছোট মনে হয়? তুহিনের পিছনে দাঁড়িয়ে থাকা উজান এবার মুখ খুলল। তাহলে তো তুহিন বড় হয়ে গিয়েছে। বড় যেহেতু হয়ে গিয়েছে, তাহলে তো সিদ্ধান্ত তাকিয়ে নিতে দাও বাবা। রফিকুল সাহেব বললেন। এখানে সিদ্ধান্ত নেওয়ার আর না নেওয়ার বিষয় উঠছে না, এখানে উঠছে মেয়েটার বিষয় নিয়ে কথা। এই মেয়েটাকে মানুষের কত কথা শুনতে হবে বুঝতে পারছিস? তোরা ছেলে মানুষ, এগুলোর কি বুঝবি? একমাত্র এই মেয়েটার দিকেই সবাই আঙুল তুলবে। তুহিন বলল। কাউকে কিছু বলার সুযোগ দিব না বাবা। তুই কাউকে সুযোগ না দিলেও তারা সুযোগ বের করে নেবে। রায়হান বলল। আব্বু শান্ত হও, এখন এসব বললে তো আর সমাধান হবে না। একটা জিনিস তো হয়েই গিয়েছে। রফিকুল সাহেব আর কিছু বলতে যাবে, তার তখনই অপর থেকে অভ্র নেমে আসলো। নামতে নামতে বলল। আরে ভাইজান, এত চেতেন কেন? মানুষের কথায় অত কান দিলে এই দুনিয়া চলা যায় না। মানুষ আপনার খারাপ দেখলেও কথা বলবে, ভালো দেখলেও কথা বলবে। মানুষের কাজই হলো অন্যের বিষয়ে নাক গলানো। এখন অত কথা না বলে ওদের ঘরে ঢুকতে দেন। রফিকুলের ভ্রু কুঁচকে গেল, আর কিছু বলল না, ঘরে চলে গেল। বাড়ির পুরুষেরা বেরিয়ে গেল। উজান গিয়ে বসলো সোফায়। তুহিন মায়ের হাতে ইশরাতকে তুলে দিয়ে ঘরের দিকে গেল। হামিদা ইশরাতকে নিয়ে রুহানির ঘরের দিকে পা বাড়াল। রুহানিও পেছন পেছন যেতে গেলে উজান ডাক দিল। রুহানি, দ্রুত জবাব দিল। জি ভাইয়া। এক গ্লাস ঠান্ডা পানি দে তো। রুহানি দ্রুত পায়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে উজানকে দিল। সে এখনও নতুন ভাবির সাথে পরিচয় হয়নি। উজান পানি খেয়ে গ্লাস বাড়িয়ে দিল রুহানির দিকে। রুহানি গ্লাস ধরতে গেলে গ্লাস সরিয়ে নিল উজান। রুহানি তাকালো তার দিকে। উজান বলল। পায়ের ব্যথা আছে? ফটাফট জবাব আসলো। না ভাইয়া, আপনি যেই ঔষধ দিয়েছিলেন সেগুলো খেয়েছি নিয়মিত, তাই দ্রুত ব্যথা সেরে গিয়েছে। আচ্ছা, এখন যা। ইশরাতকে ঘিরে বসে আছে হামিদা, রুহানি, সুমাইয়া, সুরাইয়া, হাফসা। হামিদা বলে উঠলেন। মেয়েটার মুখের কি অবস্থা আল্লাহ! ওদের কি একটুও মায়া দয়া নেই? কিভাবে পারে নিজের মেয়ের সাথে এমন করতে? মেয়ের সুখের কথা একবারও চিন্তা করলো না। মেজো চাচি সুরাইয়া বলে উঠল। আসলে কিভাবে পারে এমন করতে? এদের কাছে মেয়ে সুখের থেকে নিজের জেদটাই বেশি বড় হয়ে যায়। সেজো চাচি হাফসা ইশরাতকে জিজ্ঞেস করল। তোমাকে কি ওরা খুব মেরেছে? ইশরাত মাথা নাড়ালো। হামিদা জড়িয়ে ধরল তাকে। হামিদা বলে উঠল। ওসব আর মনে করার দরকার নেই। এখন থেকে আমরাই তোমার আপন। আমাদেরকে আপন করে নাও মা। ইশরাত কেঁদে উঠল। তার এখন সুখ সুখ লাগছে। এতদিন নিজের কাছে নিজেকে মৃত মনে হতো। পরের দিন ইশরাতের বাপ, চাচা আর স্বামী এসে হামলা করল মাহতাব বাড়ি। দুই পরিবারের ভেতর চরম কথা কাটাকাটি লেগে গেল। তুহিনকে নিচে নামতে দেওয়া হয়নি, তাকে ঘরের ভেতরে আটকে রেখে এসেছে উজান। ইশরাতও নেই এখানে। ইশরাত, রুহানি আর সুমাইয়া রুহানির ঘরে বসে আছে। তাদের বের হতে নিষেধ করে গিয়েছে উজান। রফিকুল মাহতাব বললেন। দেখুন, ছেলে মেয়ে দুজনেই দুজনকে ভালোবাসে। এখানে আপনি আমি বাধা দিলে তারা মানবে না। আজকে আমরা বাড়ি থেকে বের করে দিলে তারা ঠিক অন্য জায়গায় গিয়ে থাকবে। শুধু শুধু তাদেরকে কেন বাধা দিচ্ছেন? তারা তাদের নিজেদের সুখ খুঁজে নিয়েছে, শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন কেন আপনারা? ইশরাতের বাবা বলে উঠল। আমরা আমাদের মেয়ের সাথে কি করব না করব সেটা আমাদের ব্যাপার। অতটুকু একটা মেয়ে, ভালো খারাপের কি বুঝে? ও নদীতে ঝাঁপ দিতে চাইলে আমরা কি বাধা দিব না? আফতাব সাহেব বলে উঠলেন। দেখুন, আপনি কিন্তু আমাদের ছেলেকে অপমান করছেন। আমাদের ছেলে দেখতে শুনতে খারাপ নাকি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাহলে সমস্যাটা কোথায়? ইশরাতের বাবা বলল। আপনাদের জবাব দিতে আমরা বাধ্য নই। আমাদের মেয়েকে এনে দিন, আমরা নিয়ে চলে যাই। অভ্র এবার বলে উঠল। দেখেন ভাই, আপনার সাথে ভালোভাবে কথা বলছি, সেটার মর্যাদা রাখুন। আমাদেরকে খারাপ হতে বাধ্য করবেন না। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে এত চেঁচামেচি করবেন না। আমাকে চেনেন তো নাকি? সবগুলোকে গুম করতে সময় লাগবে না আমার। তবুও থামল না তারা। নিজেদের মতো কথা বলেই চলেছে। কথা কাটাকাটি চলতেই থাকলো। এক পর্যায়ে উজান বলে উঠল।
এক্ষুনি বাড়ি থেকে বের হন, তাহলে একটাও জীবিত ফিরতে পারবেন না। উজানের কথায় ইশরাতের বর্তমান স্বামী চিৎকার করে উঠল। এ দেখি চোরের মায়ের বড় গলা। আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, আমরা চলে যাব। কত বড় সাহস আমার স্ত্রীকে আটকে রাখে। উজান বলল, আপনার স্ত্রীকে আটকে রাখা হয়নি, সে নিজ ইচ্ছে এখানে এসছে, আর এখানে থাকবে সারা জীবন। এটাই তার ঠিকানা, এটাই তার পরিচয়। আপনি ডিভোর্স লেটার আজকে পেয়ে যাবেন। লোকটা এবার রেগে কথা বলতে বলতে উজানের দিকে এগিয়ে আসলো। কিসের ডিভোর্স লেটার? ডিভোর্স লেটার তোর পাছায় ভরে দেব। বলেই উজানকে ধাক্কা দিল। উজান আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না, জোরে এক লাথি দিল লোকটাকে। ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। লোকটা উঠে এসে উজানকে ধরতে গেলে পাশ থেকে অভ্র দিল আরেক লাথি। এবার আরও দূরে গিয়ে ছিটকে পড়ল। লোকটার ভাই এবার গালি দিতে দিতে এগিয়ে আসলো। মা দারদ, কত বড় সাহস, আমার ভাইয়ের মারছো? উজানের গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই রায়হান লাথি দিল লোকটাকে। ছিটকে গিয়ে ভাইয়ের পাশে পড়ল। এবার বিষয়টা মারাত্মক পর্যায়ে গিয়ে ঠেকল। লোকটার ভাইরাও আক্রমণ করল। জায়গায় মারামারি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকালের দিকে তুহিন ডিভোর্স পেপারে ইশরাতের সাইন করিয়ে উজানের হাতে দিল। ডিভোর্সের সব ব্যবস্থা উজান করেছে। ডিভোর্স পেপারে বিয়ের সময় অনেক বাড়িয়ে দেওয়া। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে উজান ওই লোকের বাড়িতে। এখান থেকে গিয়ে ওরা তুহিনের নামে কেস করেছিল। এতে অবশ্য কোনো লাভের লাভ কিছুই হয়নি। ওরা ভুলে গিয়েছিল তুহিনের চাচা অভ্র মাহতাব এখানকার এমপি। অভ্র উজানের ছোট চাচা হলেও উজানের থেকে মাত্র 3 বছরের বড়, আর রায়হানের থেকে 1 বছরের। বয়স 31-এর কোঠায় হলেও এখনও বিয়ে অবধি করেনি সে। তার নাকি কোনো মেয়েই পছন্দ হয় না। এই নিয়ে হাজার খানেক মেয়ের ছবি দেখানো হয়েছে তাকে, কিন্তু কোনো মেয়েই তার মনের মতো হয় না। সবশেষে সবাই হার মেনে নিয়েছে তার কাছে। দুপুরে গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে নিচে নেমে আসলো রুহানি। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। উকি দিয়ে দেখলো রান্নাঘরে হামিদা, সুরাইয়া আর হাফসা কাজ করছে। তার সাথে সাথে হাতে হাত লাগাচ্ছে ইশরাত। ইশরাত এ বাড়িতে এসেছে আজকে 1 সপ্তাহ হলো। ইতিমধ্যে পাড়া প্রতিবেশীরা সমালোচনা শুরু করে দিয়েছে। সবার মুখে একটাই কথা, তুহিন একটা বিবাহিত মেয়েকে তুলে এনেছে। সামনের সপ্তাহে ইশরাত আর তুহিনের বিয়ে। পরিস্থিতির জটিলতা, সম্পর্কের সংবেদনশীলতা এবং সমাজের দৃষ্টিভঙ্গি সবকিছু বিবেচনা করে পরিবার সিদ্ধান্ত নিয়েছে এভাবে 2 জন অবিবাহিত ছেলে মেয়েকে আর এক ছাদের নিচে রাখা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব তাদের বৈধ একটি সম্পর্কে আবদ্ধ করাটাই সকলের জন্য নিরাপদ এবং সম্মানজনক। তুহিনের পরিবারের পক্ষ থেকে যখন ইশরাতের পরিবারকে বিষয়ে জানানো হয়, তারা স্পষ্টভাবে জানিয়ে দেন তাদের কোনো মেয়ে নেই, তাদের মেয়ে মারা গিয়েছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় আর দেরি না করে তুহিন আর ইশরাতের বিয়ে দিয়ে দেওয়া হবে। যদিও পরিবারে এই প্রথম কোনো ছেলের বিয়ে, তবুও অনুষ্ঠান হবে খুব ঘরোয়া পরিসরে। সীমিত পরিসরেই সব আয়োজন, ছোটোখাটো হোক, তবু কোনো কিছুতেই যেন অনাড়ম্বর না লাগে। আজ বিকেলেই বিয়ের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটায় বের হওয়া পরিকল্পনা হয়েছে। রুহানি ইশরাতের কাছে এগিয়ে আসলো। ইশরাত তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, কিছু লাগবে তোমার? রুহানি মাথা নাড়িয়ে বলল, না, কিছু লাগবে না, এমনি আসলাম। রুহানির কাছে ইশরাতকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা এত মিষ্টি আর মিশুক যে তার সাথে না মিশে থাকা যায় না। রুহানি ইশরাতকে বলল, বিকেলে তো শপিংয়ে যেতে হবে, জলদি রেডি হয়ে থাকবেন। জীবনের প্রথমবার বউয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছি আমি, আর দেরি সইছে না তো আমার। ইশরাত হেসে বলল। আচ্ছা। হামিদা বললেন, শোন রুহানি, তুই, ইশরাত, উজান আর তুহিন যাবে শপিংয়ে। সুমাইয়া আর বান্ধবীর বাসায় গিয়েছে, আজকে আর আসবে না, কাল আসবে। তোরা গিয়ে কেনাকাটা করে নিয়ে আয়, আর আমরা বড়রা কাল বা পরশু দিন যাব। রুহানি বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু উজান ভাইয়া তো বাসায় নেই, আর উজান ভাইয়া যাবে? হ্যাঁ যাবে, ও একটু পরেই চলে আসবে। আচ্ছা। বিকেলের দিকে রুহানি আর ইশরাত রেডি হয়ে নিচে নামল। 2 জন বাহিরে এসে দেখলো উজান আর তুহিন গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। তাদের দেখে তারা তাকালো তাদের দিকে। তুহিন সবার অগোচরে চোখ টিপ মারল ইশরাতকে। ইশরাত কেসে উঠল, ক্ষিপ্ত চোখে তাকালো। তুহিনের ঠোঁটে দুষ্টমির হাসি। গাড়ির সামনে উজান আর তুহিন বসল, রুহানি আর ইশরাত পেছনে। উজান চুপচাপ ড্রাইভ করছে।
তুহিন লুকিং গ্লাসে তাকিয়ে বারবার ইশরাতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, অথচ ইশরাতের সেদিকে কোনো খেয়ালই নেই। সে রুহানির সাথে এক ধ্যানে কথা বলেই চলছে। এত কিসের কথা? তাদের বাড়িতে এসে তাকেই পাত্তা দিচ্ছে না এই মেয়ে। তুহিন ঝুঁকে উজানের কানে কানে কিছু একটা বলল। উজান মাথা নাড়ালো। গাড়ি শপিং মলের সামনে থামতেই সবাই নেমে পড়ল। উজান গাড়ি পার্ক করে এসে দাঁড়ালো। শপিং মলের ভেতরে ঢুকলো সবাই। সামনে রুহানি আর ইশরাত, পিছনে উজান আর তুহিন। তুহিন দ্রুত পায়ে এগিয়ে এসে ইশরাতের পাশাপাশি হাঁটা শুরু করলো। ইশরাত তাকালো তার দিকে, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? হাঁটতে হাঁটতেই জবাব দিল তুহিন। কই, কোনো সমস্যা না তো? রুহানি কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে উজান তার হাত টেনে ধরে অন্যদিকে হেঁটে চলে গেল। ইশরাত পাশে তাকিয়ে দেখলো রুহানি নেই। রুহানি চেঁচিয়ে উঠল। আরে আরে, আমরা কোথায় যাচ্ছি? ওরা তো ওইদিকে। উজান ধমকে উঠল। চুপ থাক, এত কথা বলিস কেন? চুপসে গেল রুহানি। রুহানি অনুভব করলো উজানের হাত অনেকটা গরম। সে খেয়াল করেছে উজানের হাত সব সময় গরম থাকে। সেদিন যখন উজান তাকে কোলে নিয়েছিল তখনও এমনই একটা উষ্ণতা ছড়িয়ে পড়েছিল তার গা ঘেঁষে। আসলে উজানের শরীরটাই বুঝি সবসময় একটু বেশি গরম থাকে। যার মাথা সবসময় হাই টেম্পারেচারে থাকে তার হাত শরীর গরম থাকা কোনো ব্যাপারই না। উজান তাকে নিয়ে একটা মেয়েদের সেকশনে ঢুকলো, বলল, এখান থেকে যা দরকার সেটা নে। রুহানি তাকালো উজানের দিকে, বলল, আমরা ওদের সাথে গেলাম না কেন? আলাদা হয়ে গিয়েছি কেন? একসাথে কেনাকাটা করলেই তো হতো। উজান আবারও থমকে উঠল। এত কথা না বলে যেটা বলেছি সেটা কর। রুহানি আর কিছু বলল না। এই লোকটা খালি তাকে ধমকায়, অসহ্য। রুহানি শাড়ির সেকশনে গেল, শাড়ি দেখতে থাকলো। উজান এসে জিজ্ঞেস করলো, তুই কি শাড়ি নিবি? শাড়ি দেখতে দেখতে জবাব দিল রুহানি, হ্যাঁ, মেহেদিতে হলুদের শাড়ি পরবো আমরা মেয়েরা, সুমাইয়ার জন্যেও নিব। উজান আর কিছু বলল না। বুকে হাত ভাঁজ করে দেখতে থাকলো রুহানিকে। তার কোথায় যেন একটা ভয় ভয় লাগছে, সেটা কোথায় বুঝতে পারছে না। হলুদে পরার জন্য গোল্ডেনের কাজ করা সবুজ শাড়ি নিল রুহানি। হলুদের জন্য নিল লাল পাড়ের হলুদ শাড়ি। শাড়ি নেওয়া শেষে রুহানি আর উজান ঢুকলো পাশের কসমেটিক্সের দোকানে। রুহানি একটু সময় নিয়ে টুকটাক কয়েকটা জিনিস নিল। উজান নিশ্চুপ পাশে দাঁড়িয়ে দেখছিল সব। দোকান থেকে বেরিয়ে এবার তারা গেল জুতার দোকানে। সারি সারি রঙিন হিল দেখে রুহানির চোখ চকচক করে উঠল। তার হিলের ওপরে এক অন্যরকম দুর্বলতা আছে। একটা বাদামি রঙের স্টিলেটো হিল তুলে নিয়ে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। উজান ভ্রু কুঁচকে বলল, এত বড় হিল পরে তুই হাঁটতে পারবি? রুহানি হিল নাড়াচাড়া করতে করতে বলল, অবশ্যই পারলো, আমার অভ্যেস আছে। রুহানি হিলে পা ঢুকিয়ে দু এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ হোঁচট খেয়ে পড়তে নিলে চোখের পলকে সে কিছু বুঝে ওঠার আগেই উজান ধাপ করে তাকে তার কোমর চারপাশে এক হাতে শক্ত করে ধরে ফেলল। অন্য হাতে সে রুহানির হাতটা ধরে তাকে সোজা করে দাঁড় করালো। রুহানির হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ হয়ে গেল। সে ভয়ে চমকে উজানের দিকে তাকালো। উজানের মুখটা একদম কাছে। সেভাবেই উজান বলে উঠল, তুই না হিল পরে হাঁটতে পারিস, তাহলে এখনই পড়ছিলে কেন? রুহানি লজ্জা পেল, তারপরে সাথে সাথে বলল, এখানে হিল বা আমার কোনো দোষ নেই, সব দোষ এই ফ্লোরের। এই ফ্লোরটা অনেক পিছলা, তাই পড়ে যেতে নিয়েছিলাম। উজান ছেড়ে দিল রুহানিকে। রুহানি হিল খুলে হাতে নিলে উজান ওটা ধরে আগের জায়গায় রেখে দিল। রুহানি মুখ ফুলিয়ে বলল, আমার ওটা পছন্দ হয়েছে, আমি ওটা নেব। উজান একরোখাভাবে জবাব দিল, কোনো হিল টিল নেওয়া হবে না, স্যান্ডেল নে। আরে শাড়ির সাথে কে স্যান্ডেল পরে? কেউ না পড়লেও তুই পড়বি। উজান রুহানিকে আর কিছুতেই হিল নিতে দিল না। ফ্ল্যাট স্যান্ডেল নেওয়া লেগেছে রুহানির। সব কেনাকাটা শেষে শপিং মলের বাইরে চলে আসলো তারা। রুহানি উজানকে বলল, ওদের কি এখনো কেনাকাটা হয়নি? জানি না। রুহানি পাশেই একটা ফুচকার স্টল দেখতে পেল। উজানকে বলল, ভাইয়া ফুচকা খাবো। উজান ফুচকার দোকানের দিকে তাকালো। কি নোংরা পরিবেশে ফুচকা বানাচ্ছে, হাতেও গ্লাভস পরেনি। কিভাবে চটকে চটকে ভর্তাগুলো দেখাচ্ছে। ছি, উজান নিষেধ করল। না, এগুলো খাওয়া যাবে না। রুহানি অনুরোধ করে উঠল, প্লিজ ভাইয়া, আমি ফুচকা খাবো, অনেক দিন ধরে ফুচকা খাই না। উজান ধমকে উঠল, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, দেখছিস না কিভাবে অপরিষ্কার জায়গায় বানাচ্ছে এগুলো? এগুলো খাওয়ার রুচি হয় কিভাবে?
রুহানি তবুও বায়না করল। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ, এগুলো কোনো ব্যাপারই না, খেতে অনেক মজা হয়, আপনিও খাবেন, চলুন একবার খেয়ে দেখেন, অনেক মজা। তখন বলবেন, আরে অপরিষ্কার জায়গায় বানায় তো কি হয়েছে, ড্রেনে বানালেও এই ফুচকা খাওয়া যাবে। উজানের ভ্রু কুঁচকে গেল। কী সব ফালতু কথা। আরও অনুরোধ করতে থাকলো রুহানি। উজান শেষে হার মানল। রুহানি বেশি করে ঝালঝাল ফুচকা অর্ডার করলো। ফুচকা পেয়ে দাঁড়িয়ে খেতে শুরু করলো। দাঁড়িয়েই খেতে হবে, এখানে বসারও জায়গা নেই। কি একটা অবস্থা। রুহানি একটা ফুচকা এগিয়ে দিল উজানের দিকে। একটা খেয়েই দেখেন না ভাইয়া, অনেক মজা এই ফুচকাগুলো। না, আমি খাবো না, তুই খা। উজান রুহানির খাওয়া দেখছে, সামান্য ফুচকা কিভাবে তৃপ্তি করে খাচ্ছে। ঝালে নাক মুখ লাল হয়ে গিয়েছে, তবুও খেয়েই চলেছে। এত মজা নাকি ফুচকা। পাশের দোকান থেকে পানি এনে দিল উজান। রুহানি পানি খেয়েও গাল হা করে শ্বাস নিচ্ছে ঝালে। কিছুক্ষণ পর তুহিন আর ইশরাত ফিরে আসলো, তাদের হাত ভর্তি শপিং ব্যাগ। তারা আসলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা নামতে শুরু করেছে। সারাদিন ধরে একের পর এক কাজ সামলে ছোটাছুটি করে অবশেষে নিজের জন্য একটু সময় পেল রুহানি। আজ তুহিনের মেহেদি নাইট। বাড়ির ছাদে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। এই আয়োজনটা শুধু কাজিনদের পক্ষ থেকেই করা। তুহিনের বিয়েকে ঘিরে তুহিনের নানু এসেছে, দুই খালা এসেছেন, সঙ্গে তাদের ছেলে মেয়েরাও। দুই মামাও এসেছেন পরিবারের বাকি সদস্যদের নিয়ে। মামাতো খালাতো ভাই বোনদের মিলন মেলায় বাড়ির পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। অতিথিদের তালিকায় কেবল কাছের আপনজনরাই। সারাদিন বাড়ির এটা ওটা করতে করতে রুহানি নিজে রেডি হতে পারেনি এখনও। ঘরে এসে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই শাড়ি সে এখন পরবে কি করে? জীবনে প্রথম শাড়ি পরবে সে আজকে, কিন্তু এটা এখন সে পরবে কি করে? রুহানি অস্থির হয়ে উঠল। এতক্ষণে সবাই রেডি হয়ে ছাদে চলে গিয়েছে হয়তো, কিন্তু সে এখনও কিছুই করতে পারল না। রুহানি ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসলো। হামিদাকে খুঁজতে শুরু করলো। রান্নাঘরে যেতেই সুরাইয়া বলে উঠল, এ কি রুহানি, তুই এখনো রেডি হসনি কেন? এখনই রেডি হব চাচি। খালা কোথায় গো? রুহানির কথায় সুরাইয়া বললেন। তোর খালা তো মাত্র কি একটা কাজে ঘরে গেল। বলেই রুহানি এবার গেল হামিদার ঘরে। ঘরে ঢুকে দেখলো খালা ড্রয়ারের সামনে কি একটা খুঁজছে। রুহানি ডাক দিল, খালামণি। হামিদা বললেন, হ্যাঁ বল। পিছন ফিরে তাকালো হামিদা। রুহানি মুখ ফুলিয়ে বলল, সবাই রেডি হয়ে গিয়েছে? হামিদা অবাক হলেন। কিরে, তুই এখনো রেডি হসনি কেন? এর জন্য বলছিলাম এত কাজ করতে হবে না, কিন্তু তুই তো ইচ্ছে করেই কাজ বাড়িয়ে নিয়েছিলি। রুহানি মুখ ফুলিয়ে বলল, তোমরা সবাই কাজ করছো তাই আমি কাজ না করে থাকতে পারি? আচ্ছা আচ্ছা হয়েছে, তা এখনো রেডি না হয়ে এখানে কি করছিস? আমি তো শাড়ি পরতে পারি না। হামিদা বুঝলো এবার আসল সমস্যাটা কোথায়। বলল, আয় আমার সাথে। রুহানির ঘরে এসে সুন্দর করে রুহানিকে শাড়ি পরিয়ে দিল হামিদা। আঁচলে পিন মেরে সরে আসলো হামিদা। রুহানিকে আগাগোড়া একবার দেখে হেসে বলে উঠলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পরি লাগছে আমার মেয়েটাকে। রুহানি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। হামিদা বললেন, এখন সেজে গুজে দ্রুত সাথে যা, সবাই চলে গিয়েছে, তুই এখনো যাসনি? হামিদা বেরিয়ে আসলেন রুম থেকে। চোখে পানি চলে এসেছে তার। রুহানি হয়েছে একদম তার মায়ের মতো দেখতে। রুহানির দিকে তাকালেই মনোয়ারার কথা মনে পড়ে তার। মেয়েটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল। শাড়িতে আজকে তাকে এক পূর্ণ বয়সী নারী লাগছে দেখতে। ছাদের এক কোনায় পাতানো হয়েছে স্টেজ। ফ্লোরে তোশকের ওপর সাদা রঙের চাদর পেতে তার ওপর গোল করে রাখা হয়েছে কয়েকটা রঙিন বালিশ। তার মাঝখানে বরকনে বসবে। চাদরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে গাঁদা, জুঁই আর গোলাপের পাপড়ি। ওপরে ঝুলছে হালকা সব ফেরি লাইট আর ছোট্ট ছোট্ট কাচের বাতি। পেছনের দেয়ালে শাড়ি টানিয়ে বানানো হয়েছে ব্যাকড্রপ। একটা হলুদ সবুজ পতাকা পার শাড়ি, তাতে গোল করে সাঁটানো গাদার মালা। মেহেদি আর্টিস্ট তার দুই হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। তার চারপাশে বসে ছোট মামার মেয়ে ইরা, বড় মামার মেয়ে সামিয়া, মেজো খালার মেয়ে রাবিয়া আর সুমাইয়া। ওরা সবাই একই বয়সের। রুহানির বোন হাসিও আছে সেখানে। বোনদের ভেতরে সবার বড় হাসি। সুরাইয়া রাবিয়ার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, ইরা দিয়ে দিচ্ছে সামিয়ার হাতে।
ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ছেলেরা। তুহিনের ফ্রেন্ড মহিন এসেছে। উজানের 3 ফ্রেন্ড নাহিদ, উমর ও ঈশিতা এসেছে। উজানের কাজ থাকলেও এত আগে এসে এখানে থাকা লাগছে তার, কারণ তুহিন তাকে ধরে বেঁধে নিয়ে এসেছে এখানে। তুহিন, উজান, রাসেল, নাহিদ, ওমর, মুমিন সাথে ঈশিতা দাঁড়িয়ে কথা বলছে। হাসি আর চোখে সেদিকে তাকিয়ে বলে উঠল, আমরা মেয়েরা সবাই এখানে বসে আছি, আর দেখ ওই মেয়েটা ওখানে কতগুলো ছেলের সাথে কিভাবে দাঁড়িয়ে আছে। সবাই তাকালো সেদিকে। হাসির কথায় রাবিয়া সেদিকে তাকিয়ে বলল, মেয়েটা একটু বেশি স্টাইলিশ, তাইলো? সুমাইয়া বলে উঠল। উনি এমনই, ওনার ফ্যাশন সেন্স দারুণ। এবার ইরা জিজ্ঞেস করল, বিয়ে হয়েছে নাকি ওনার? সুমাইয়া বলল, আপুটার এক জায়গায় বিয়ে হয়েছিল, 3 বছরের সংসার ছিল, কিন্তু তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে আজ 1 বছর হলো। সামিয়া অবাক হয়ে বলল, ও মা, কেন ডিভোর্স হয়েছে কেন ওদের? সুমাইয়া জবাব দিল, আপু ওই ছেলের সাথে মানিয়ে নিতে পারছিল না বলে। ওই ছেলের সাথে নাকি তার বনতো না, ওই ছেলে বেশি শাসন করত, আপুর কথা শুনতো না, এসব কারণে। হাসি কটাক্ষ করে বলে উঠল, স্বামী তো ভালোর জন্যই এমন করতো, তাই না? কোনো স্বামী কি বা মেনে নেবে তার বউ এমন উগ্র থাকুক? সুমাইয়া বলল, আচ্ছা বাদ দাও এইগুলো, এই রুহানি কোথায়, এখনো আসে না কেন? চলে আসবে, রেডি হতে দেরি হচ্ছে মনে হয়। আমি ওখান থেকে চেয়ার নিয়ে আসি, দাঁড়াও। বলেই তুহিন চেয়ার আনতে গেল। রাসেল, মুনিও নিয়ে আসলো চেয়ার। সবাই বসে পড়ল। উজান বসতে গিয়ে চোখ আটকে গেল সামনে থেকে আসা রুহানির দিকে। রুহানি শাড়ির কুচি ধরে ছাদে পা রাখল। শাড়ির আঁচল ছেড়ে দেওয়া, চুল ছেড়ে দেওয়া, চুলের পেছনে বেলি ফুল বাঁধা। ছাদে পা রাখতেই দমকা হাওয়া এসে ছুঁয়ে গেল তাকে, চুল উড়িয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে ফেলল রুহানি। আচমকা ধপ করে একটা আওয়াজ আসতেই চমকে চোখ খুলে তাকালো রুহানি। আর চোখ খুলে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। সামনেই চেয়ার সহ উজান নিচে পড়ে আছে। সুমাইয়াও চমকে তাকালো এদিকে। উজানকে পড়ে যেতে দেখে আচমকা হো হো করে হেসে উঠল রাসেল আর তুহিন। আর কেউ না জানুক, তারা ঠিকই বুঝে গিয়েছে উজানের পড়ে যাওয়ার রহস্য কী। উজান রাগী চোখে তাকালে মুখে হাত চেপে ধরল তারা। রুহানি দ্রুত পায়ে এগিয়ে এসে উজানকে ধরতে যাবে, তার আগে ঈশিতা ধরল উজানকে। রুহানি থেমে গেল। ঈশিতা বলে উঠল, কি আজব, ও পড়ে গিয়েছে আর তোমরা হাসছো। ওরা তাও হেসেই যাচ্ছে। সোমাইয়ারাও এগিয়ে আসলো, ইশরাতও এগিয়ে আসলো। ঈশিতা জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছিস ওজান? উজান মাথা নাড়িয়ে ঈশিতার থেকে হাত ছাড়িয়ে নিল। তাকালো রুহানির দিকে। রুহানিও তাকিয়ে আছে। উজান বলল, আমি ঠিক আছে, তোরা যা। আবার সবাই আগের জায়গায় চলে গেল। রুহানিও গিয়ে বসলো মেয়েদের আসনে। তুহিন ঠোঁট টিপে উজানের কানে কানে বলে উঠল, আমি কিন্তু বুঝে গিয়েছি তোমার পড়ে যাওয়ার রহস্য কি। উজান থমথমে চোখে তাকালো শুধু। তুহিন আবারও হো হো করে হেসে উঠল। ঈশিতা ওদের হাসার কারণ না বুঝতে পেরে জিজ্ঞেস করল, তোমরা এত হাসছো কেন? রাসেল হাসতে হাসতেই জবাব দিল, তুমি বুঝবে না আপু। বলে আবারও হো হো করে হেসে উঠল। ঈশিতা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এবার রুহানির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে সুমাইয়া। সুমাইয়া অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। চাঁদে গান বাজনারও আয়োজন করা হয়েছে। এখন সুন্দর একটা গান চলছে। ঈশানী রুহানিদের সাথে বসে আছে এখন। উজান, রাসেল, তুহিন, ওমর, নাহিদ আর মুমিন কিছুটা দূরে বসে আছে। ওরা কথা বলছে ঠিকই, কিন্তু উজানের তাতে কোনো ধ্যান নেই। সে এক দৃষ্টিতে রুহানির দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি একবারও এদিক ওদিক হচ্ছে না। তুহিন খুক খুক করে কেসে উঠল। তা উজানের নজর সরল না। সে জীবনে প্রথমবার রুহানিকে শাড়িতে দেখল। মেয়েটাকে কি আজকে একটু বড় বড় লাগছে না? উজানকে রুহানির দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুহিন একটা অকাজ করল। উঠে গিয়ে গান চেঞ্জ করল। এখন গান বাজছে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। সবাই বিরক্ত চোখে তাকালো তুহিনের দিকে। এই ছেলে বিয়ের খুশিতে কি পাগল হয়ে গেল নাকি? ছোট বড় সবার সামনে কি সব গান বাজাচ্ছে। রুহানি চেঁচিয়ে উঠল, এই তুহিন ভাই, কি গান বাজাও এগুলা? তুহিন হো হো করে হেসে বলে উঠল, বর্তমান আবহাওয়ার সাথে এই গানটা একদম পারফেক্ট, বুঝলি? রুহানির ভ্রু কুঁচকে গেল।
তুহিন হাসতে হাসতে উজানের দিকে তাকালো। উজান রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। তুহিন এবার গান পাল্টালো। এবার বেজে উঠল, আমার দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। রাসেল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। উজান এসে ধুম করে এক কিল দিল তুহিনের পিঠে। ইশরাত মনে মনে বলে উঠল। একদম ভালো হয়েছে। কিছুক্ষণ পর সেখানে রায়ান আর অভ্র এলো। রায়ান রুহানিকে দেখেই বলে উঠল, আরে রুহানি, তুই শাড়ি পরেছিস? তোকে অনেক সুন্দর লাগছে দেখতে। রুহানি মুস্কি হাসলেও উজান তড়াক করে তাকালো রায়ানের দিকে। অভ্র এসে বসলো উজানের পাশে। অভ্রকে দেখেই রাসেল বলে উঠল, কি চাচা, আপনার ভাইপো তো আপনার আগে বিয়ে করে ফেললো, আর আপনি এখনো কুমার, লজ্জা করে না? অভ্র তার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, লজ্জা তো ভাগ্নের হওয়া উচিত। বয়সে এত ছোট হয়েও চাচার আগে বিয়ে করে ফেলছে। তা আপনি বিয়ে করবেন কবে শুনি? যেদিন কোনো মেয়েকে আমার চোখে মনে সব জায়গায় ধরবে ওই দিনই বিয়ে করব। অভ্র উজানের পিঠে হাত দিয়ে বলল, কিরে বাপ, কি খবর? উজান কিছু বলার আগেই তুহিন ঝট করে বলে উঠল, এই তো আছে, হার্টের রোগী হয়ে গেছে। উজান তুহিনের দিকে তাকিয়ে দতে দত চেপে বলল, আপনি আজকাল একটু বেশি উড়াউড়ি করছেন, মনে হচ্ছে না আপনার কাছে? তুহিন বিন্দুমাত্র বিচলিত না হয়ে কলার সামান্য তুলে বলল, অবশ্যই মনে হচ্ছে, মনে হবে না কেন? কি হলো তো, অবিবাহিত চাচা রেখে বড় বড় দুইটা অবিবাহিত হাই রেখে সবার আগে আমি বিয়ে করেছি, তাই ভাবটা আমার একটু বেশি। আর এই বেশি ভাবের ঠেলায় ওরা শুরু করে দিয়েছি। অভ্র বলল, কাহিনী বলতো তুহিন। কাহিনী তোমার সামনেই আছে। আচ্ছা শোনো তো আগে, রোহানিকে দেখেছ? আজকে অনেক সুন্দর লাগছে না রোহানিকে? শাড়ি পরেছে আজকে। অভ্রর কাহিনী বুঝতে আর এক সেকেন্ডও সময় লাগলো না। সবসময় গম্ভীর থাকা অভ্র হেসে উঠল। হাসতে হাসতে অভ্র বলল, আচ্ছা তাহলে এই ব্যাপার। রাসেল এবার চরম তথ্য ফাঁস করে দিল। শুধু এই ব্যাপার না চাচা, আপনার ভাইপো তো প্রথম দেখায় চেয়ার থেকেও পড়ে গিয়েছিল। এবার সবাই হো হো করে হেসে উঠল। উজান মুখ কালো করে উঠে দাঁড়ালো। অভ্র সঙ্গে সঙ্গে ওর হাত ধরে টেনে আবারও বসিয়ে দিল। কাঁধে হাত রেখে অভ্র বলল, তুহিনের সঙ্গে তোর বিয়েটাও দিয়ে দেই নাকি, কি বলিস? উজান একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, তোমরা থামবে এবার? কিন্তু এবার নাহিদ বলে উঠল, দিয়ে দেন চাচা, তাহলে আর নষ্ট মনে নষ্ট চোখে কারো দিকে তাকাবো না। আবারও সবাই হেসে উঠল। উজান অতিষ্ঠ হয়ে বড় করে শ্বাস ফেলল। তার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে এই বিচ্ছুগুলোকে তার জীবনের চরম সত্য কথাটা বলা। ইশরাতের পাশে এবার তুহিনকে বসানো হয়েছে। তুহিনকে মেহেদি পরাতে চাইলে তুহিন মানা করে দিয়েছে। ছেলেরা আবার মেহেদি পরে নাকি? ইশরাতের দুই হাতের উল্টো পিঠের মাঝে গোল জায়গায় তুহিনের নাম লিখে দেওয়া হয়েছে। ইশরাত আর তুহিনের ছবি তোলা হচ্ছে। ওদের ছবি তোলা শেষে এবার সবাই গ্রুপ ছবি তুলবে। একদম সামনে তুহিন আর ইশরাত দাঁড়িয়েছে, পেছনে সব মেয়েরা, মেয়েদের পেছনে ছেলেরা দাঁড়িয়েছে। রুহানির পেছনে রায়হান দাঁড়িয়েছে। রাসেল আলগোছে ঠেলতে ঠেলতে রায়হানকে সরিয়ে দিয়ে উজানকে টেনে এনে দাঁড় করালো সেখানে। ফোনে টাইমার অন করে রেখে দৌড়ে এসে নিজের জায়গায় দাঁড়ালো রাসেল। সাথে সাথে ক্লিক হলো কাজিন গ্রুপের সুন্দর একটা ছবি। শিলপাটা দিয়ে কাঁচা হলুদ বাটা শেষে হলুদ বাটাগুলো বাটিতে উঠিয়ে রাখছে সুমাইয়া। পাশেই হাফসা হামিদা কুলো সাজাচ্ছে। সাথে হামিদার মেজ বোন শাহিনুর ও ছোট বোন তারাও আছে। হামিদা গলা উঁচিয়ে ডাক দিলেন, এই সুমাইয়া আর রুহানি। ডাক শুনে দুজনেই ছুটে ঘরে বাড়ির ভেতরে আসলো। তারা এতক্ষণ উঠানে ছিল। গায়ে হলুদের অনুষ্ঠান হবে রাতে, কিন্তু গ্রামের একটা রীতি অনুযায়ী দুপুরের দিকেও হলুদ ছোঁয়ানো হবে বরকনেকে। সেই সব ব্যবস্থা উঠানে করা হয়েছে। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা রঙের আবির এনেছে তারা। আবির আর হলুদ দিয়ে খেলবে তারা। রুহানি বলল, হয়ে গিয়েছে? হামিদা জবাব দিল, হ্যাঁ হয়ে গিয়েছে, এগুলো নিয়ে যা। গায়ের ওড়নাটার এক পার্ট পেছন থেকে সামনে এনে অন্য পার্ট কোমরে ঘুরিয়ে এনে সামনে গুজল রুহানি। সুরাইয়া হলুদের বাটিটা কুলোর সাইডে রাখল। কুলোর মাঝখানে মাটির তৈরি ছোট্ট ঢাকনা, পাশে ধুগলো রাখা, তার পাশে ধান, আর আরেক পাশে হলুদ বাটা। কিছু সন্দেশও রাখা আছে। হামিদা রুহানির হাতে কুলো ধরিয়ে দিল। হাফসা বললেন, সাবধানে যাবি, আমরাও আসছি 2 মিনিটের ভেতরে। আচ্ছা।
বলেই রুহানি আর সুরাইয়া আবারও বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই হামিদার মেজ বোন শাহিনুর বলে উঠল, বড় আপা, রুহানি তো অনেক বড়ই হয়ে গেল, এখন একটা বিয়ে দিয়ে দিলে হয় না? না মানে অন্যর বাড়িতে আর কতকাল থাকবে বলেন? হামিদা হাতের কাজ করতে করতে শান্ত স্বরে বলে উঠল, ওইটুকু একটা মেয়েকে তোর বড় মেয়ে মনে হচ্ছে? এখনো ইন্টার পরীক্ষাটাও দেয়নি, বয়স সবে 18তে পা দিল। আর আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না রুহানির এখানে থাকতে। হামিদা আস্তে করে শান্ত চোখে তাকালো সুরাইয়া আর হাফসার দিকে। সুরাইয়া আর হাফসা হকচকিয়ে যায়। সুরাইয়া হৈ হৈ করে বলে ওঠে, ছি ছি আপা, আপনি এমনটা মোটেও ভাববেন না। রুহানি থাকাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। হাফসাও তাল মিলালো। হ্যাঁ হ্যাঁ, রুহানি মেয়েটা অনেক ভালো একটা মেয়ে, ও থাকতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের এত মানুষের ভিড়ে মাত্র একটা মানুষ আরেকজন থাকলে দোষের কি? রুহানিও আমাদের পরিবারের একজন সদস্য, তাকে আমরা বাইরের কেউ মনেই করি না। হামিদা প্রশান্তের হাসি হাসল। সে তার যাদের ভালো করেই চেনে। হামিদা হেসে বোনদের দিকে তাকালো, বলল, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাই তুইও এত চিন্তা করিস না। হামিদার ছোট বোন তারা চোখ মুখ কুঁচকে বলে উঠল, বড় আপা মেজো আপার কথায় কষ্ট পাবেন না, উনি একটু বেশিই ভাবেন সবকিছু নিয়ে।